আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করতেছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। নতুন উদ্যোক্তার খোঁজে আজকে আমরা আসছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাটলা বাজার জব্বানি গ্রামে। এখানে একজন উদ্যোক্তা দীর্ঘদিন যাবৎ ডেইরি খামার করে সফলতা পেয়েছে। আজকে ওনার সফলতার কথাগুলা জানবো, শুনবো, ওনার সঙ্গে কথা বলবো, কিভাবে উনি সফল হয়েছে বিস্তারিত ওনার মুখে জানবো। তো চলেন দর্শক, আমরা এখন ভিতরে যাব, ওনাকে ডাকবো, ওনার সঙ্গে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ভাই তো এই হলো ফারুক ভাই, আমার বন্ধু মানুষ। উনি দীর্ঘদিন যাবৎ খামার করে সফলতা পেয়েছে। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম এবং পরিচয়? নাম মোহাম্মদ গোলাম ফারুক, বাড়ি বিরামপুর থানা জোদ্দানি গ্রাম। জি, আমরা আপনার খামারটা একটু ভিজিট করব, আপনার বিস্তারিত গরুর লালন পালন বিষয়ে, রোগ ব্যাধি, সফলতা সম্পর্কে জানবো। ইনশাল্লাহ আপনি আমাদেরকে শরীক করতে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। না, আপনি তো এই এলাকার একজন আইডল, একজন সফল আলহামদুলিল্লাহ সফল মানুষ এই গরুর খামার। আলহামদুলিল্লাহ। চলে। আচ্ছা ফারুক ভাই, আপনার বর্তমান খামারে ছোট বড় সব মিলিয়ে কতগুলো গরু রয়েছে? 90-95টা। 90 থেকে 95টা গরু রয়েছে। তো এই গরু থেকে বর্তমান আপনার দুধ প্রোডাকশন কতখানি পাচ্ছে? আমার দুধ 3.5 লিটার। 3.5 লিটার দুধ, 10 লিটার প্লাস মাইনাস 10 লিটার প্লাস মাইনাস 3.5 লিটার দুধ। তো এটা 2025 সাল। আপনি তো অত্র এলাকার মধ্যে সবচেয়ে পুরাতন এবং বড় খামারি আমি যেটা জানি। তো আপনার এই যাত্রাটা শুরুটা কত সালে ছিল? 2012 সালে। 2012 সাল থেকে আপনি এই খামার জগতে চলে আসেন। এর আগে আপনি কি করতেন? এর আগে আমরা বাইরে থাকতাম। বাইরে ছিলেন? কোন দেশে ছিলেন? সৌদি আরবে। একজন, আমরা বলতে পারি যে একজন প্রবাসী সফলতায় সৌদি আরব ছিলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি সৌদি আরব কত বছরের কোন সালে বাড়ি দিয়েছিলেন? আমি গেছিলাম 2002 সালে। 2002 সালে। আর আসছেন 2011 সালে। 11 সালে। তো আপনি সর্বপ্রথম যে মানে আরো তো অন্যান্য ব্যবসা বাণিজ্য রয়েছে, এটা না করে আপনি গরুর খামারে আসে চিন্তা ভাবনা কেন? দেখলাম যে এই ব্যবসাটা নিজস্ব ব্যবসা, নিজস্ব প্রোডাকশন স্বাধীনভাবে করা যায়। গরু বেচা বিক্রির কোনো সমস্যা নাই। অন্যান্য ব্যবসা করলে বাকি যায়, কে যায় ও যায়। আর এখানে তো নগদ ছিল। নগদ। তাহলে 2002 সালে আপনি সৌদি আরব যান, আর আসেন কত সালে? 2011 সালে। 11 সালে আসেন। 1 বছর বসেছিলেন, রেস্টে ছিলেন। পর্যবেক্ষণে ছিলেন। পর্যবেক্ষণ দেখছেন কি করা চিন্তা আপনি ছিলেন। তো আপনি শুরুটা করছিলেন কয়টা গরু? আমার প্রথম শুরু ছিল 10টা গাভি। 10টা গাভি। আপনি গাভি দিয়ে শুরু করছিলেন? আমি গাভি দিয়ে শুরু করছি। তো এই গাভিগুলো আপনি কালেকশন করছিলেন কোথা থেকে? এগুলো বিভিন্ন গ্রাম থেকে, কোনো হাট বাজার না, গ্রাম থেকে অনেক অংশ বেশি। এতে কি গরু কিনা আপনি মানে আমরা খামারে শুনি গরু কিনে শেখা খায়, ধরা খায়, লস? না, আলহামদুলিল্লাহ। এরকম ধরা খাইছিলেন? না। এরকম না। এর মানে আপনি ভিডিও দেখছেন বা আপনার অভিজ্ঞতা আগে নিয়েছেন 1 বছর ধরে? হ্যাঁ, 1 বছর নেওয়ার পরে 2012 সালে আপনি যাত্রা শুরু করেন। শুরুতে 10টা গাভি। ইনভেস্ট ছিল কত টাকা? এই 10টা গাভি সে সময় মোটামুটি আমার গাভিগুলো হাই কোয়ালিটির ছিল। সে সময় ধরা যায় যে 10টায় 15 লাখের মতো। 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা কিনছিলেন 12 সালে। একটা করে গাভিতে এভারেজ কত লিটার দুধ ছিল? সে সময় দুধ ছিল 15, 16, 12, 13 এরকম ছিল। তখন এত হাই প্রোডাকশন গরু ছিল না, পাওয়া যাচ্ছিল না। আপনি শুধু এই খামারটাই করেন না পাশাপাশি বেচা কিনা? আমি কিনে বেচাও করি, মানে বিক্রি করি। কেউ যদি চায়, ভালো প্রোডাক্ট যদি কেউ চায় আপনার কাছে আসে, আপনি দেন, দিতে পারবেন? দিতে পারবেন। আচ্ছা, এখন বিষয় 2012 সালে আপনি 10টা গাভি দিয়ে শুরু করেছিলেন, আর এখন বর্তমান গরু প্রায় শতাধিক। অনেক গরু আমি বিক্রিও করেছি, মেলায় বিক্রি করেছি। তাও এই খামারের জায়গাটা তো নিজস্ব না? নিজস্ব। এই খামারটা সেটটা করতে তো অনেক টাকা, এটা পর্যায়ক্রমে আস্তে আস্তে প্রথমে আপনি শুরুটা করছিলেন এই জায়গাতে ছোট করে শুরু করেছে, পরে আস্তে বাড়াইতে আস্তে বাড়াইছে। এর মধ্যে অনেক গরু বিক্রিও করেছেন। কতগুলা গরু বিক্রি হয়েছে কয়েক বছরে? আমি তো বছরে বাছুরগুলো মোটামুটি ধরা যায় যে
20-22 লাখ টাকা গরু বিক্রি 20-22 লাখ টাকা বছরে গরু বিক্রি করে। এখান থেকে আর কি করছেন আপনি? জায়গা জমি? এখান থেকে জায়গা জমি আল্লাহ পাক অনেক কিছু জায়গা জমি করছেন। হ্যাঁ, তাও কত বিঘা জমি করছেন? বিঘা 11-12 বিঘা। এই খামার ব্যবসা করেন? খামার ব্যবসা করি। মানে 12 বছরে 12 বিঘা জমি, হ্যাঁ, বছরে 1 বিঘা জমি কিনছেন, 20-22 লাখ টাকা করে গরু বিক্রি গরু করছেন। বিক্রি করছি। আবার এই গরু দিয়ে আপনি চলতেছেন। হ্যাঁ, এটা মনে করেন যে স্বাধীন একটা ব্যবসা, আমার স্বাধীন ব্যবসা। কিন্তু জানে শুনে করতে হবে, অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা। আচ্ছা, এই হলো অবস্থা। তো আপনি কি ঈদের জন্য কোনো গরু করতেছেন? সামনে যে ঈদের আমার ওই দেশি কয়েকটা গরু আছে। দেশি গরু আছে, এগুলা কিনা না খামারে? না, এগুলা কিনছি আমি। তো আপনার এই খামারে সবচেয়ে বয়স্ক যে গরুটা, সেই গরু কি আছে এখানে? আছে। মানে প্রথম যে 10টা গরু কিনেছিলেন এইখানে নানি দাদি পর্যন্ত আছে। না নিয়ে দিতে। অর্থাৎ আমি গরু ওই সময় বিক্রি করি যখন একবার কোনো গরু কনসেপ্ট করে না, তখন আমি গরু বিক্রি করি। তার আগে না। আচ্ছা, এখানে তো 100 গরু, এতগুলো গরু দেখানো সম্ভব না। আমরা একটু গরুর জাত এবং দুধ কত লিটার এই বিষয়ে জানবো। এই যে এই পাশে ফারুক ভাই, প্রথম যে গরুটা দেখান তো, এই গরুটা আমরা দেখতে পাচ্ছি। এই গরুটা আপনার কয় দাঁত? এটা জোয়ান গরু। এটা গরু আপনার খামারের খামার উপর না। খামারের বাচ্চা, এটা থেকে গাভী হয়েছে। এই কয়টা বাচ্চা দিছে? এ মোটামুটি 6টা বাচ্চা দিছে। এখন কি প্রেগনেন্ট আছে? এখন প্রেগনেন্ট, ওই দুধ আছে। কয় মাস প্রেগনেন্ট আছে? প্রেগনেন্ট 5 মাস। এখন দুধ কত খাবে? দুধ আমি দুবারে 8-9 লিটার। এখনো এই গরুটা প্রথম বাচ্চা দিলে কত লিটার দুধ ছিল জ্বালা বাচ্চা অবস্থায়? 14-15 লিটার। ফারুক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সঠিক তথ্য দেওয়ার জন্য। এই গরুটা কত লিটার দুধ দিয়েছে? এটা 17-18 লিটার জ্বালা বাচ্চা হয়েছে। জ্বালা বাচ্চা আছে। মানে মোটামুটি 17-18 লিটার দুধ জ্বালা বাচ্চা। 15 লিটার দিয়েছে কোনো। এই মাসে এই গরুটা দিয়েছেন সেটা আমি 28 লিটার দিয়েছি। এইগুলো 28 লিটার। এটাও আপনার খামার? এটা খামার। প্রত্যেকটা গরুই আপনার খামার প্রতিটা উৎপাদন? খামার। আচ্ছা আচ্ছা। আর এই গরুটা এটা 28 লিটার দুধ পাইছে। 28 লিটার দুধ পাইছে। তো বেশি দুধের গাভীর বৈশিষ্ট্যগুলো কি একটু বলেন? বেশি গাভীর বৈশিষ্ট্যের প্রথম কথা হলো যে গরু চিনতে হবে, জাত নির্ণয় করতে হবে। ভালো জাতের ভালো কিছুই হয়, মন্দ জাতের ভালো কিছু হয় না। অবশ্যই। এর দেখেন যে ঝুল দেখেন, গোড়া উচ্চতা দেখেন, তলা দেখেন, হাত পা গঠন দেখেন, মুখ দেখেন, শিং দেখেন, কানগুলো সবসময় খাড়া হয়ে আছে। আপনি প্রথমে গাভী কিনছিলেন 15 লিটার 16 লিটার, এখন আপনার খামারে 30 লিটার 30 লিটার 28 লিটার 30 লিটার দুধের গাভী আছে। এগুলো আপনি বীজ দিয়ে জাত উন্নয়ন করেছেন। আচ্ছা, এই পাশে এই গরুটা দেখুন। এই গরুটার দুধ কত লিটার? এটা 25 লিটার। 25 লিটার। দেখেন দর্শক, গরুর বডি কত ছোট, মাঝারি একটা গরু, কিন্তু 25 লিটার দুধ। আসলে জাত চিনতে হবে। এবং জাতটা চিনলে হবে না। আপনি কোন কোম্পানির বীজ ব্যবহার করেন? আমি ব্রাকের বীজ ব্যবহার করি। সাড়ে নাম্বার বলতে পারবেন? 186 240 এটাই আমার সাথে। ব্রাকের বীজের কনসেপশন রেট ভালো। কারণ এই পাশে যে আরেকটা গরু দেখতে পাচ্ছি, এই গরুতে এগুলা সব 20-এর উপরে। 20-এর উপরে। এটা প্রেগনেন্ট নাকি? এগুলো সবগুলো প্রেগনেন্ট উইথ বাচ্চা আছে এবং আমরা দোনো করি। এক পাশ থেকে ভাইয়ের গরুগুলো দেখান তো, একটু ফুটেজ নিয়ে দেখান তো। আসলে এতগুলান গরু এইভাবে দেখানো সম্ভব না, এই জন্য আমরা আস্তে আস্তে দেখাচ্ছি। মোট আচ্ছা ভাই, এখানে 5টা বেতন 15,000 মাস। 15,000 টাকা মাস। খাওয়া ওনাদের, আমাদের না। 15,000 টাকা মাস। সকালে শুধু একবার খায়। বেতন কম বেশি আছে না? না, 15,000 আছে, 12,000 আছে। আচ্ছা আচ্ছা। বিভিন্ন। তো আপনার এই খামারটা আপনি একটা স্বপ্ন চিন্তা ভাবনা নিয়ে দিন ডে বাই ডে আপনি পরিশ্রম করে কিন্তু এই জায়গাটাতে আনছেন। তা আসলে এটা ভাই করতে গেলে ইচ্ছা শক্তি আর মনোবল হারানো যাবে না। গরুর ব্যবসা এই ধরনের, যদি গরু মারা না যায় তাহলে এই ব্যবসায় কোনো লস নেই, কোনো লসই নেই। এবং নিজে 100% তদারকি করতে হবে। আর একটা বিষয় আপনার কাছে জানবো, যে আপনি 2012 সাল থেকে ব্যবসা শুরু করে 2025 সাল, 13 বছর আপনার খামারের বয়স। এই 13 বছরের রোগ ব্যাধি গেলে কি হয়? রোগ ব্যাধি আমি খুরা রোগের ভ্যাকসিন দিই। কত? এটা 6 মাস। তলকা রোগের ভ্যাকসিন দিই। এটা কতদিন পর? এটাও 6 মাস পর। আর হলো এই বর্তমানে যে ল্যাম্পি, এই ল্যাম্পের ভ্যাকসিন আমি দিই। এটা বছরে কয়বার? এটা বছরে 2। আমি প্রতিটা ভ্যাকসিনে 2বার করেছি। আপনি কি এই টিকাগুলো আপনি কন্টিনিউ করেন? কন্টিনিউ। এবং
কৃমি কৃমি করি ইনজেকশন করেন না? আমি ইঞ্জেকশনই করি, ইঞ্জেকশনই করি। যাই হোক, এটা আপনি কন্টিনিউ করেন Continue 6 মাস পর পর না কয় মাস পর পর? 6 মাস পর পর। 6 মাস পরে কৃমি মুক্ত করেন, তারপরে আপনার তলকা রোগের টিকা দেন, তলকা দেন, বাদলা দেন, খুরা দেন, হ্যাঁ, লেম্পি দেন, এই রোগের টিকা এগুলো দেন। তারপরেও টিকা দেওয়ার পর আপনি কি কোনো রোগে কোনো ফেস হয়েছিলেন? খুরা রোগে নগণ্য পরিমাণ। নগণ্য মানে এগুলো কি, আমি যেটা জানি যে ভ্যাকসিন করা থাকলে আক্রান্ত হয় সেক্ষেত্রে ধকলটা কম, মারা যাওয়ার রিস্ক এটা থাকে না, তাই না? মারা যাওয়ার রিস্ক থাকে না। এটা তো আপনাদেরকে সচেতন হতে হবে। সচেতনতা। তো আপনি একজন সচেতন খামারি, যার কারণে আপনি সফল হতে পেরেছেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন ভাই। আচ্ছা। এবং যারা নতুন খামার শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু। তাদের উদ্দেশ্যে প্রথম কথা হলো যে আপনাদের আগে জানতে হবে, বুঝতে হবে এবং ধৈর্য হারা হবে না। জীবনে যা কিছুই করতে চান প্রথম ধৈর্য থাকতে হবে, রাগ করা যাবে না। কারণ এই যে কোনো ব্যবসা মানুষ দ্বারা কাজ, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, ওতপ্রোতভাবে জড়িত হবে। এবং তোমাকে যদি সফলতা অর্জন করতে হয় তাহলে ওই লোকগুলোর সাথে ভালো ব্যবহার করেই তোমাকে কাজ করে নিতে হবে। খারাপ ব্যবহার করলে মানুষ কাজ করবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে গরু প্রথম নির্ণয় করতে হবে, যাচাই বাছাই করতে হবে। এটা এরকম, এটা এরকম, ওটাও এরকম, এটা কিনলো, আমি এটা করলাম, এ করলো, ও করলো, এরকম না। তুমি আগে তোমার মনের সঙ্গে বুঝবা, তুমি চোখ বন্ধ করে দেখবা যে এটা, এই গরুটা এই পর্যায়ে কিনলে এই হবে, এই হলে এই হবে, আগে চিন্তা ভাবনা করবা, তারপরে তোমাকে সফলতা অর্জন করতে হবে, তাছাড়া তুমি পারবা না। আর একটা বিষয় ভাই, এই যে আমি ম্যাস্টাইটিস রোগ সম্পর্কে অনেক, এই রোগটা আপনার খামারে কি অবস্থা বলেন? আচ্ছা, ম্যাস্টাইটিস এটা একটা রোগ, গরু বাচ্চা দেওয়ার সাধারণত 15 থেকে 20 দিন আগে একটা গরুকে যদি 3টে পাউডার খাওয়ানো যায় তা আলহামদুলিল্লাহ হবে না। এবং গাভীর দহনের আগে গাভীকে গোসল করে দিতে হবে এবং গাভীর দহনের পর ওলান আবার পরিষ্কার করে দিতে হবে। এর থেকে ম্যাস্টিকা থেকে রক্ষা পাওয়ার উপায়, যদি আপনি মনে করেন যে না আমি অপরিষ্কার রাখবো, তাহলে আপনার ম্যাস্টিকা হবে। এটা 100% ময়লা জমবে। দর্শক, ইনি এই বিরামপুর উপজেলার মধ্যে একজন বড় খামারি, একজন আইডল। ইনি সৌদি আরবে ছিলেন, বিদেশ থেকে এসে এই খামারটা উনি গড়ে তোলেন ওনার অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টায়। তো ইনি সাধারণত এই খামারটা বাংলাদেশের সারা বিশ্বের লোক জানার দরকার, দেখার দরকার। কিন্তু ভাই প্রথমে আমি যখন আসি একটা তথ্য দিল যে ভাই অনেক ইউটিউবার অনেক ভিডিও করার জন্য আসছিল, কিন্তু ভাই আমি ক্যামেরার সামনে ফেস হইনি। তো ওনার যে মূল্যবান তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে ওনাকে রাজি করে শেয়ার করতে পারছি। আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন এবং ওনার খামারে সফলতা নিয়ে আসবেন। আর উনি হয়তো ভিডিওটা করতে দিত না, উনি আমার যেহেতু বন্ধু লোক, পুরাতন লোক, এবং আরেকটা বিষয় শুনলে আপনারা আশ্চর্য হবেন, প্রথম যখন আমি এই খামার জগতে আসছিলাম ইনি আমার কিন্তু গুরু। এই গুরুর জন্য আজ আমি এত দূর আসতে পারছি। তো এনার সুস্থতা এবং এনার খামারের সফলতা কামনা করি। তো ইনি খুবই অত্যন্ত একজন ভালো মন মানসিকতার লোক। এনার নাম হচ্ছে ফারুক ভাই। ফারুক ভাই আমার আত্মার একজন লোক। আমার যদি 5 জন লোক থাকে আমার আত্মার, তার মধ্যে ফারুক ভাই একজন লোক। এবং আরেকটা কথা বলি, দুধের গাভীর কোনো সময় মোটা হয় না। হয়তো দেখতেছেন যে এই গরুটা মোটা গরু, গুরুত্বপূর্ণ কথা, মোটা গরু কিনবো, আমাদের মাংস হবে, হবে। দুধের গরু শরীর স্বাস্থ্য হয় না, কোনো লোকই কম খায় না, আমিও কম খাই না। কিন্তু যাদের দুধ নামে, যে সমস্ত গরু দুধ নামে, তাদের শরীর স্বাস্থ্য ভালো হয় না। তো আরেকটা বিষয় ভাই, ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে, এটা তো অনেক তথ্য থাকতেছে দেশের মানুষের জন্য। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো গরুকে খাবার কিন্তু পরিচর্যাটা খুব ভালোভাবে করতে হবে। অর্থাৎ আমি আজকে দুপুরে পানি দিয়ে রাখছি, কালকে সকালে খাওয়াবো বা রাতে খাবো না। গরুকে সবসময় টাটকা পানি খাওয়াবেন, গরু ভালো খাবে। যেমন আপনি যদি কোনো পানি জগের মধ্যে রাখেন এবং ওই পানিটা যদি 2 ঘন্টা পর পান করতে চান, তাহলে আপনার কিন্তু খাওয়ার রুচি হবে না। রুচি এই কারণেই হবে না, যখন ওটা আপনি হয়তো 2 গ্লাস খালেন, কিন্তু আপনি যখন ফ্রেশ পানি নিয়ে আসবেন তখন আপনি 3 গ্লাস খাবেন এবং আপনার শরীরের অনেক প্রকার ক্লান্তি থেকে আপনি দূর হবেন। গুরুত্বপূর্ণ তথ্য। আচ্ছা ভাই, একটা বিষয়, আপনি বর্তমানে এই যে দুধের গাভী এলাকায় কি খাবার দিচ্ছেন? আমি বর্তমানে দুধের গাভী আমার খুদের ভাত খাই। আমি অনেকের কাছ থেকে শুনছি, অনেকেই বলে যে খুদের ভাত খেলে গরু কনসেপ্ট করে না। তা আলহামদুলিল্লাহ আমার তো কোনো সমস্যা হয় না। আমি খুদের ভাত খাওয়াই, খোল খাওয়াই, ভুসি খাওয়াই, ফিট খাওয়াই। কাঁচা ঘাস আমার পর্যাপ্ত আছে, উইথ খড় আছে। এবং আমি কিন্তু ওই পানি, ভুসি, ফিট এক জায়গায় মিশ্রণ করে খাওয়াই না। কারণ শুকনা যেটা দানাদার
সেটা সাধারণত আমি অল্প একটু পানির মধ্যে দিয়ে খাওয়াই, আর শুকনা খড় শুকনাই খাই। কারণ আপনি যত প্রকারই খান, আপনি যদি পান্তা ভাত খান তাহলে আপনার ক্ষুধাটা কিন্তু একটু পর আবার লেগে যায়। আর আপনি যদি গরম ভাত খান তাহলে কিন্তু ক্ষুধাটা আরো 2 ঘন্টা চেপে রাখা যায় এবং 2 ঘন্টা পর খাওয়ার ইচ্ছা করে। উনি এই এতগুলা তথ্য, দর্শক কি বলবো আর, এই গরু লালন পালন বিষয়ে যদি এতগুলা তথ্য একটা ব্যক্তির কাছে আমরা পাই, অবশ্যই আমাদের পথ চলা সহজ হবে। তো ভাইয়ের জন্য আমরা মন থেকে, দোয়া করি, অন্তর থেকে দোয়া করব। সকলে ভালো থাকবে, আল্লাহ পাক অনেক কিছু করাইছে, অনেক কিছু। জি, আসসালামু আলাইকুম ভাই।